শুনতে অবাক লাগলেও চর্মরোগের ধরন ৪,০০০-এর কাছাকাছি। এর অসংখ্য রোগ, শত শত রোগ কিন্তু বাংলাদেশে যারা সবসময় হাসপাতালে আসছেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন তার লক্ষণ, প্রতিকার, চিকিৎসা নিয়ে, কিন্তু সবথেকে বড় অসুবিধা হলো চর্মরোগের ক্ষেত্রে নানা অপচিকিৎসার শিকার হচ্ছেন আমাদের দেশের সাধারণ মানুষ। আমরা এই বিষয়ে আলোচনা করব। আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় আমরা দিয়েছি চর্মরোগের চিকিৎসা, অপচিকিৎসা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হচ্ছেন স্বনামধন্য দুজন চর্মরোগ বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এম.ইউ. কবির চৌধুরী, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। স্যারের আরও অনেক পরিচয়, এর মধ্যে স্যার সদ্য বিদায়ী চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সঙ্গে আরও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার সিলভিয়া চৌধুরী, কনসালটেন্ট, চর্ম ও যৌনরোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য। অধ্যাপক কবির চৌধুরী, আপনার কাছে জানবো যে আপনাদের কাছে তথ্য নিয়ে আসলে আমি বলেছি যে ৪,০০০-এর মতো রোগ আছে। আসলে এত রোগ মানে শুনতে আসলে অবিশ্বাস্য, কিন্তু কিভাবে আসলে বিশ্বাস করব? আচ্ছা, মানুষের শরীরে বৃহত্তম অঙ্গ হইল ত্বক, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত। তো রোগ, অনেক রোগের সঙ্গে শরীরের প্রায় প্রত্যেকটা সিস্টেমিক রোগের সঙ্গে কিন্তু ত্বকের একটা সংযোগ আছে। যেমন যত প্রকার জ্বর আছে, টাইফয়েড হলে র্যাশ হয়, আর ইদানিং আমরা যেটা ডেঙ্গি ফিভার বলি, এখানে কিন্তু ডেঙ্গি র্যাশ একটা র্যাশ, এটাও একটা চর্মরোগ। তারপর দেখা চিকুনগুনিয়া, সেটাও মশার কামড়ে একটা রোগ। মশার কামড়ে অনেকগুলো রোগ হয়, ম্যালেরিয়া রোগ হয়, সেইখানেও চর্মের সঙ্গে একটা সম্পর্ক আছে। তারপরে অনেক ধরনের ভাইরাস রোগ হয়। এই মোটামুটি অনেকগুলি ভাইরাস, ব্যাকটেরিয়ার এই রোগের সঙ্গে সম্পর্ক, কারণ স্কিনের কোনো না কোনো জায়গায় একটা কিছু সংস্পর্শ থাকে। যেমন কার্ডিওলজির সঙ্গে থাকে, এবং রেনাল ফেলিওর, একটা মানুষের কিডনি ফেল করছে, তা দেখা গেলো সারা গায়ে চুলকাচ্ছে, খসখসে হয়ে যাচ্ছে, এটা কিডনির থেকে। কোনো কোনো দেখা যাচ্ছে একটা মানুষের রিমোটিক, তো রিমোটিক নডুল হচ্ছে হাতের মধ্যে, এটা দেখা যাচ্ছে। তারপর দেখা রোদে পড়তেছে, নর্মাল ওয়েদার, যেটাকে এখন বলা হয় ডার্মাটোলজি বা যে স্কিনের যে সাবজেক্টটাকে বলা হয়, এটা একটা সায়েন্স অফ স্কিন, মানে স্কিনের একটা বায়োলজি অফ স্কিন। বায়োলজি এই জন্য বলা হয়, অনেকগুলি রোগ না। যেমন একটা মানুষ প্রেগনেন্ট হইল, তার শরীরে কালো কালো দাগ দেখা দেয় বিভিন্ন জায়গায়, লিনিয়া নেগ্রা বলে কালো, বা কোনো কোনো সময় দেখা যায় রঙটা পরিবর্তন হয়, একটু হরিদ্রাব, একটু গোলাপি হয়। এটা বিভিন্ন কারণে, এই যে প্রেগনেন্সি জনিত চর্মরোগ ও অনেকগুলি, সেরকম অনেকগুলো রোগের সঙ্গে সংস্রব তার কারণেই। আরেকটা ভৌগোলিক কারণ। ভৌগোলিক কারণ মানে মধ্যপ্রাচ্যে যে রোগ, কতগুলি রোগ হচ্ছে, যেগুলিকে লিশম্যানিয়াস বলে, আমাদের এখানে হয় না, কারণ সেখানে বিশেষ বিশেষ পোকার কামড়ে আমাদের দেশে। আর আফ্রিকাতে কতগুলি ডিপ মাইকোসিস হয়, ফাঙ্গাস, যেগুলি আমাদের দেশে হয় না। এরকম ভৌগোলিক কারণে, ইকোলজিক্যাল কারণে এই চর্মরোগ বিভিন্ন দেশে বিভিন্ন প্রকার হয়। আমাদের যেমন টেম্পারেট ক্লাইমেট, শীতকালে কোনো কোনো চর্মরোগ বাড়ে, কোনোটা গরমকালে বাড়ে। তো এরকম বৃষ্টি বাদলের সময় যেমন কাদা পানি একটা রোগ বাড়ে, একজিমা হয়, এরকম। এই কারণেই হলো যে এই চর্মরোগের এই সংখ্যাধিক্য, অনেক সংখ্যা। আবার এক একটা রোগের অনেক ধরন থাকে। যেমন সোরিয়াসিস, মাথাতে পা, যে কোনো জায়গায় হতে পারে, নেইল সিরিজ হতে পারে, মুখে হতে পারে, মুখের ঘা হতে পারে, জিহ্বায় হতে পারে, তারপর সেটা গিটা ব্যথা হতে পারে। এক সোরিয়াসিস ধরনেই অনেক প্রকার। তো এই কারণেই এই সংখ্যা অনেক বেড়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার সিলভিয়া, আপনার কাছে জানবো যে আপনি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন, একমাত্র ফাংশনাল বিশ্ববিদ্যালয় আমরা আসলে বলতে পারি, সেক্ষেত্রে যত বছর থেকে আসলে চিকিৎসা দিচ্ছেন, মানে রোগের প্যাটার্ন কি আসলে চেঞ্জ হচ্ছে, বা প্রকোপ কি বাড়ছে? সংখ্যাধিক্যের দিক থেকে আসলে অবস্থা কীরকম, যদি পরিস্থিতির কথা বলেন? সংখ্যার দিক থেকে আমি বলতে চাচ্ছি, প্রথমে স্যার যে বললেন যে এত বাড়ছে কেন, চর্মের সাথে তো আসলে আমাদের হেয়ার এবং নেইলও ইনভলভ আছে। সুতরাং হেয়ার এবং নেইলের অনেক ডিজিজ আছে, কিন্তু যে কারণে আরও মানে সংখ্যাগুলো বেড়ে গেছে, এটা একটা। আর আমি প্রায় 18 বছর থেকে আছি। তো আপনি চেঞ্জ বলতে যেটা বোঝাচ্ছেন, আগে যে যতটা অপচিকিৎসা নিয়ে রোগীরা আসতো, তার থেকে অনেক অনেক গুণ বেড়ে গেছে অপচিকিৎসা। এটার একটা কারণ হতে পারে, আমরা যেটা বলছি, ধারণা করছি যে অনেক বেশি রংচঙে ফর্সাকারী ক্রিম, আমি ফেসের কথাই বলি, যে ধরেন অনেক ফর্সাকারী ক্রিম, অনেক বেশি গ্লাস স্কিন, অনেক বেশি ফেয়ার স্কিন, যেটাতে আকৃষ্ট করে মেয়েদেরকে, ছেলেদেরকেও করে, ইয়াং ছেলে মেয়ে সবাই আসে, খুব আকৃষ্ট করে। ওই জিনিসগুলা কিন্তু যত দিন যাচ্ছে তত বাড়ছে। এই সচেতনতাটা আমরা খুব বলার চেষ্টা করি, যে ধরনের প্রবলেম হলে আপনার, মানে যে কোনো স্কিনের প্রবলেম হলে আপনি কি করবেন, অবশ্যই ডাক্তারের কাছে আসবেন। এই ধরনের ক্রিম না মেখে আগে আপনি ডাক্তারের কাছে আসেন সমস্যাটা নিয়ে, তারপরে এটাই আমরা বলার চেষ্টা করি। এই রোগটা এই কারণেই সংখ্যাটা বাড়ছে। কিন্তু আমি জানতে চাই যে
আপনাদের কাছে অবশ্যই দু ধরনের রোগী আসে, একটা হচ্ছে যে সত্যিকার অর্থেই তার চর্মরোগ হয়েছে, উনি চর্মরোগ সরাসরি বঙ্গবন্ধু হিসাবে। শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসলেন। জি। আরেকটা গ্রুপ হচ্ছে যে তিনি অপচিকিৎসার শিকার হয়ে আসছেন, শিকার হয়ে কাদের সংখ্যা বেশি? অপচিকিৎসার শিকার আমি 50-50 বলবো। আচ্ছা। অপচিকিৎসার শিকার হয়ে অনেক বেশি, ওই যে যেটা বললাম আপনাকে যে আগে থেকে আমি দেখছি অনেক বেশি বেড়ে গেছে। আর আচ্ছা। নর্মাল ধরেন ক্লিনিক্যাল রোগী তো আমাদের আছেই, অসংখ্য রোগী তার মানে আছে। এটি একটি ভয়ের কারণ। হ্যাঁ, ভয়ের কারণ। স্যারের কাছে আরও একটু বিজ্ঞানসম্মত ভাবে জানতে চাই যে অপচিকিৎসা কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, কারণ যারা যত বেশি জটিল পর্যায়ে যাচ্ছে সেই রোগীরা সাধারণত আপনার কাছে এসে সমাধান খুঁজছে আর কি। সেক্ষেত্রে মানে এটার বিস্তৃতিটা স্যার জানতে চাই অপচিকিৎসার। বিস্তৃতি বলতে একটা এক্সাম্পল দিচ্ছি, গত মাসেই একটা বাচ্চা আসলো, তার সারা গায়ে এমন ধরনের ছোট ছোট, এটা ব্লু বেবি সিনড্রোম, ছোট ছোট জিনিস হয় যেটাকে গ্যানোমা পায়োজেনিকা আমরা বলি। তো এটা টাচ করলেই ব্লিডিং হয়। তো এটার কারণ কিন্তু অপচিকিৎসার জন্য। সে যেখানে গেছে কবিরাজি ওষুধ, কখনো হোমিওপ্যাথিক ওষুধ, বিভিন্ন ওষুধ ব্যবহার করার কারণে এটা এমন পরিস্থিতি সারা গায়ে। তো আমি এটা ঠিক মতো বললাম যে এটা তো প্রাইভেট লেভেলে কিছু করা যাবে না। আমি পাঠালাম এটা আমাদের একজন ডাক্তার, আমাদের বেশ ভালো একজন ডাক্তার, তার কাছে পাঠালাম, সেটা বিএসএমএমতে পাঠালাম। তো উনি দেখে বললেন যে এটা এত জটিল, উনি ওইটা মোটামুটি বললেন যে না, স্যারের কাছে আবার যাও। তো আমি এটা আলটিমেটলি পাঠালাম একজন ডাক্তারের কাছে, যিনি প্লাস্টিক সার্জন। এটা কিন্তু কোনো রোগই ছিল না, তার নর্মাল একটা চর্মরোগ ছিল। এটা অপচিকিৎসার কারণে এমন আকার ধারণ করছে যে এটা এখন মরণাপন্ন অবস্থায় হয়ে গেছে। এমন পরিস্থিতি হয় অপচিকিৎসা, মানে মৃত্যুর শিকার হয়ে যায়। যেমন কোনো পায়ে অনেক সময় দেখা যাচ্ছে পায়ে টাকা, অনেক দিন যাবত তার ডায়াবেটিসের খবর নাই, ওই বিভিন্ন মলম লাগাচ্ছে বা ওই বাজারের ওষুধ লাগাচ্ছে, বিভিন্ন ওষুধ খাচ্ছে, এমনই হয়ে যায় পায়ে হয়তো গ্যাংগ্রিনি হয়ে গেল, ওই পায়ে হয়তো আঙ্গুল কাটতে হয়, এই পরিস্থিতিতে যায়। আর সাধারণত যেটা হয় যে মুখে একটা মানুষ মুখে তার একটা কালো দাগ, তখন এমন একটা ওষুধ যেটা অ্যালকালি পাওয়া হয়, আমাদের গ্যাকোজিন নামে পাওয়া যায়, তো ডেরোবিন নামে ইন্ডিয়াতে পাওয়া যায়। এটা কিন্তু খুব একটা সাংঘাতিক ধরনের, যদি কারো এক চর্মরোগ, এটা পায়ের মধ্যে বিরাট এক্সিমা, ওখানে হয়তো এটা ক্ষণিকের জন্য ব্যবহার করে, মানুষ মুখে লাগায়, তখন কিন্তু সে মুখের অনেক অনেক ক্ষতি হতে পারে। এইগুলি কিন্তু ওই পর্যায়ে যায়। যেমন একটা হারপিস জোস্টার, ভয়ঙ্কর রোগ, মুখে হারপিস জোস্টার হয়েছে। হারপিস জোস্টার দেখা গেল সে কিছু আসলো না, বলো যারা এটা কিছু না, আমরা এটা গ্রামে চিকিৎসা করছি। গ্রামের চিকিৎসা চোখের কাছে দেখা গেলো বাড়তে বাড়তে হারপিস জোস্টার কমপ্লিকেটেড, তার চোখটাই নষ্ট হলো। অতএব চর্মরোগ কিন্তু অনেক পরিধি এত বিস্তৃত হইতে পারে যেটা কল্পনারও বাইরে, মানে প্রাণনাশও হতে পারে। আমাদের সময় মতো যেতে হবে চিকিৎসা করার জন্য। এবং আমাদের রোগীদের সবসময় বলি, আপনারা সবসময় একজন ডাক্তার, আমাদের এখন উপজেলায় ডাক্তার আছে, গ্রামে ডাক্তার আছে, একজন শিক্ষিত যাকে বলা হয় গ্রাজুয়েট ডাক্তার, যারা এমবিবিএস ডাক্তার, তাদের কাছে যাবেন, এই টুটকা ফুটকা না করে। ধন্যবাদ ডাক্তার সিলভিয়া। হিস্ট্রি তো আপনারা নেন, অবশ্যই যোগ করবেন। আমি বলছি যে আপনারা তো হিস্ট্রি নেন, যারা আসলে অপচিকিৎসার শিকার হয়ে আসছে, তারা আসলে কি নিজেই এই প্রসাধনী বা যা কিছু কেনার সেগুলো কিনছে, নাকি আসলে কেউ তাদেরকে দিচ্ছে? তারা কারা, তাদের পরিচয় জানতে চাই। প্রথম কথা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে চর্মরোগের চিকিৎসা সবাই করেন, সেটা মানে যারা ডাক্তারি পাশ করেছেন তারাও করেন, অন্যরাও করেন। আর এছাড়া ধরেন গ্রাম্য চিকিৎসক যারা আছেন, ইভেন ওষুধের দোকানদার যারা ওষুধ বিক্রি করেন, তারা তো ইচ্ছা মতো দেন। এটা এখন আপনার সাথে আমি এটা কোরিলেট করি, সেটা হচ্ছে কি, ওরা প্রথমে ওষুধের দোকানদারের কাছে যায়, তার আগে পাশের বাসার ভাবি, বন্ধু বান্ধবী, ওদের কাছ থেকে, হ্যাঁ আমার ভালো হয়েছে, তুইও মেখে দেখ, জিনিসটা ভালো। সবার যে সমস্যা হবে তা কিন্তু নয়, একই জিনিস লাগিয়ে সবাই একই রকম এফেক্টেড হবে তা নয়। তো ওর কিছু হয়নি বা ওর সামান্য প্রবলেম হয়েছে, আরেকজন খুব বেশি এফেক্টেড হয়েছে, সেটা শুনে প্রথমে ওনারা মাখেন বা ব্যবহার করেন বা যে কোনো ওষুধ লাগিয়ে ফেলেন। ধরেন আপনার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, ওখানে এক্সিমার ওষুধ লাগিয়ে ফেলেন, যেটাতে জিনিসটা অ্যাগ্রাভেট করে যায় বা বেড়ে যায়। মানে ফিচার হয়তো একই রকম, উনি মনে করছেন যে ওই একই রোগ আমার হয়ে যাবে। তারপর ওনারা যান ফার্মেসিতে দোকানদারদের কাছ থেকে, ওরাও কিছু না কিছু দিয়ে দেয়, তারপর আরো ক্ষতি হয়। এরকম করে প্রায় বছর খানেক ওনারা এই ধরনের চিকিৎসা চালান। তারপরে যখন শেষ একদম কোনোভাবে আর কোনো কিছু করা যাচ্ছে না, তখন ওনারা ডাক্তারের শরণাপন্ন হন এবং আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় ট্রিটমেন্টটা করা। আসবো অধ্যাপক কবির চৌধুরী, কমপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দুটো বিষয়ের কথা বেশি শুনি, একটি স্টেরয়েডের কথা শুনি এবং সেই সমস্যা ঠেকাতে গিয়ে আবার অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের কথা। মানে এটির ক্লিনিক্যাল সমস্যা কত জটিল হয় সেটি যদি বলেন। যেমন একটা রোগী, তার সাধারণ একটা রোগ দাঁত, যাকে আমরা ফাঙ্গাল ইনফেকশন বলি। তো ফাঙ্গাল ইনফেকশন যখন একটা ডাক্তারের কাছে গেল বা একটা কোয়াক যার কাছে গেল, স্টেরয়েড এমন একটা ওষুধ, ধন্যেত্তরী বলা হয়, যেখানেই লাগায় এটি কমে যায়। তো এই যখনই লাগায় তখন ওইটা রোগটা কমে যায়। তো রোগী তো আর বুঝতে পারে না, কিছুদিন পরে দেখা গেল স্টেরয়েডের এফেক্টে ওই ফাঙ্গাস, এটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন, ওইটা আরও ছড়িয়ে যায়।
যে ছিল হয়তো শুধুমাত্র এই কাপড়ের ভিতরে এটা থাই ছাড়িয়ে হাঁটু বাড়তেছে, দিন দিন বাড়তেছে, তখন আবার দেখা যাচ্ছে যিনি দিচ্ছেন তিনি বলছে প্রথমে একটু রোগটা বাড়বে পরে কমে যাবে। তো রোগী তো নিশ্চিন্তে লাগাচ্ছে আবার কমতেছে। তো স্টেরয়েডের সবচেয়ে বড় সমস্যা হলো স্টেরয়েড বেশি দিন লাগানোর পরে টেকিফাইলেক্সিস নামে একটা জিনিস হয়, যেটা আমরা অ্যান্টিবায়োটিকে বলি রেসিস্ট্যান্ট, আর স্টেরয়েডে কাজ করে না। তখন ওই ইনফেকশন দেখা যায়। স্টেরয়েড দুইটা জিনিস করে, ফাঙ্গাল বাড়ায়, ব্যাকটেরিয়াল ইনফেকশন বাড়াতে পারে। তখন ব্যাকটেরিয়াল ইনফেকশন বেড়ে গেলো, তখন দিল অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক কী হলো, ওই তার আবার ইমিউনিটি কমলো। যখন এমন অবস্থায় আমাদের কাছে আসলো তখন বোঝা যাচ্ছে না এটা কি, তখন আমরা বায়োপসি করে, ডার্মোস্কোপি করে, স্ক্যাপিং করে, বিভিন্ন করে দেখা গেল এটা কিছুই না, এটা ফাঙ্গাল ইনফেকশন ছিল, জটিল আকার ধারণ করছে। তখন সব কিছু বাদ দিয়ে শুধু ফাঙ্গাল ইনফেকশন, যদি ফাঙ্গালের ট্রিটমেন্ট করা হয়, অ্যান্টি ফাঙ্গাল দাঁতের ট্রিটমেন্ট, এটা দীর্ঘ সময় লাগে। আগে যারা লাগতো 15 দিন, এখন 2 মাস, 3 মাস, 6 মাসও লাগে ওই রোগ সারাইতে। এই যে জটিলতার কারণে, অপচিকিৎসার কারণে। তো স্টেরয়েড আবার অনেকে স্টেরয়েড খান, স্টেরয়েড পৃথিবীর সব দেশেই প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, 4টা ওষুধ কোনো, এবং ঘুমের ওষুধ কিছু পাবেই না, কোথাও ওভার দি কাউন্টার পাওয়া যায় না। কিন্তু এখানে সবই ওভার দি কাউন্টার পাওয়া যায়। এটা হলো একটা সহজলভ্য হওয়ার কারণে, যদিও সরকার আইন আছে ঔষধ বিক্রি করতে পারবে না প্রেসক্রিপশন ছাড়া, কিন্তু আইনটা খুব প্রয়োগ হচ্ছে না, যে কারণে এই ওষুধ বিক্রি হয় যত্রতত্র এই স্টেরয়েডটা। ওই যে আমরা বলি স্যার যে 1 লক্ষ হচ্ছে রেজিস্টার্ড চিকিৎসক, আর ওষুধের দোকানদার 4 লাখ, তারাও আসলে চিকিৎসক। স্যার আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে, কিছুক্ষণ পর আবারও আমরা আলোচনা করব। অধ্যাপক কবির চৌধুরী, আপনার কাছে জানবো যে চুলকানি, যেটা আমরা আসলে একেবারে সহজভাবে বলি, মানে ফিচারটা খুবই কমন, কিন্তু এই ফিচারের ভেতরে কতগুলো আসলে রোগ আছে সেটি যদি একটু ব্যাখ্যা করে বলেন। চুলকানো চর্মরোগের অন্যতম একটা উপসর্গ। আমি একটা ছোট্ট গল্প বলি। একবার একটা বাচ্চা বাবাকে ডাকতেছে দেখানোর জন্য, বাবা তাড়াতাড়ি আসো, চুলকানির ডাক্তারকে টেলিভিশন দেখা যাচ্ছে। মানে ছোট বাচ্চা চর্মরোগের ডাক্তারকে চুলকানির ডাক্তার বলে। তোর মানে এই বাচ্চারা চুলকানো ছিল, ওই ডাক্তারের কাছে আসছিল, ওর ধারণা যে মানে চর্মরোগ মানে চুলকানো। আসলে যেমন সবচেয়ে বেশি চুলকানো আমরা দেখি খুশপাঁচটা, আমাদের দেশে যেটা স্কেবিজ বলা হয়, অনেক অসহ্য চুলকানো। তো আমরা চুলকানোর ধরন, চুলকানোর স্থান, চুলকানোর সময় থেকে রোগ নির্ণয় করি। যেমন যখন বলে রাতে চুলকায়, সাধারণত স্কেবিস, তো আমরা তখন ঠিক করি স্কেবিস। একজিমা, দেখলে একজিমা ঘুম থেকে ওঠানোর পরে বেশি যখন সে এটা খুচাখুচি করে তখন চুলকায়। এরকম এক একটা রোগ, কোনো চুলকানো গরমে বাড়ে, কোনোটা ড্রাইনেসে বাড়ে। যেমন একটা মানুষের যে কিডনি রোগ হয়, তখন তো স্কিন ড্রাই হওয়ার কারণে অনেক চুলকায়। তো চুলকানির ধরন, চুলকানির সময়, চুলকানির স্থান, এইভাবে আমরা ঠিক করি। শীতকালেও তো এই যে ড্রাইনেসের কারণে কি আসলে চুলকায়? শীতকালে যখন শীতকাল আসে অনেক রোগ বাড়ে। যেমন একটা মানুষ শরীরে এসে বেশি চুলকানোর কথা, শীতকাল আসলেই তার চুলকানো শুরু হয়। তার মেইন কারণ 2টা। একটা হলো আমাদের সে আবহাওয়াটা ড্রাই থাকে, আর্দ্রতা কম থাকে, যে কারণে এই ড্রাইনেসের জন্য অনেক বেশি চুলকায়, হাত পা যেখানে সব জায়গায়, এটা চুলকানোর একটা অন্যতম কারণ। আরেকটা হলো ডাস্ট লেভেল বেড়ে যায়। শীতকালে যে বৃষ্টি নাই, তখন আমাদের এখানে এই যে কার্বন, নর্মাল ডাস্ট, সিলিকন, যত ধুলাবালি, এই কারণেও চুলকানো হয়। তো এটা কিন্তু এই শীতকালে এই চুলকানোটা বাড়ে। তো অতএব চুলকানোর ধরন অনেক রকম। যে একটা মানুষ তালু চুলকাচ্ছে, তো তালু চুলকাচ্ছে মানে তার তখন মুখের ভিতরে হয়তো এমন একটা রোগ হয়েছে যেটা ইরিটেশনের কারণে চুলকানোটা অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ পেইন। এটা খুব একটা আরামের পেইন, মানে চুলকায় আরাম লাগে। তো সেই জন্য বলা হয় যে এটাও পেইন, এটা পেইন সেন্সেশন, এটা ডিপেন্ড করে নার্ভের কোন জায়গায় ইরিটেশনটা হচ্ছে সেইভাবে। কিন্তু স্যার যত বেশি চুলকায় এটার মানে পরিণতিটারও খারাপ হয়। যত চুলকায় তার কারণ নার্ভ এন্ডিংটা ছিঁড়ে যায়, তখন নার্ভ এন্ডিং ছিঁড়ার কারণে ওখানে আবার একটা ক্ষত হইতে পারে, একটা প্রদাহ হইতে পারে, একটা যত বেশি চুলকাবে, তো চুলকানোর তীব্রতা বেড়ে যখন ঘা হয়ে যায়, এটা বলে খাওজানো। মানে আমাদের দেশি ভাষায় আমি জিজ্ঞেস করি আমরা খাওজায় না চুলকায়, তো যখন বলে না খাওজায় চুলকায়, তো মানে চুলকায় ঘা হওয়ারে বলা হয় খাওজানো। তো এই জিনিসটা রোগীদের জন্য আমি বুঝার জন্য, তো আমরা যত বেশি চুলকায় তখন এটাতে কমপ্লিকেশন হইতে পারে। যে নখের মধ্যে একটা ময়লা আছে, নখের মধ্যে একটা ভাইরাস আছে, ফাঙ্গাস, এটা ওইটা চলে যাবে। আর এই চুলকানোটা একটা খুব ভয়ঙ্কর জিনিস, কারণ রোগীরা কিচ্ছু চায় না, চায় আমার সিমটম কমান, আমার সারা রাতে ঘুম হয় না, চুলকানো। এখন যতই আমরা অ্যান্টিহিস্টামিন দিই, অ্যাকচুয়ালি বেসিক্যালি চুলকানোর কোনো ওষুধ নাই।
বই পুস্তকে বলে, লিটারেচার বলে চুলকায় কেন, উপসর্গ রোগের কারণটা নির্ণয় করে কেন চুলকায়। একটা মানুষ তার হয়তো রেনাল ফেলিওর, তার কিডনি ফেলিওর, তার ওই কিডনির যে ক্রিয়েটিনের মাত্রা প্লাস যেসব সোডিয়াম পটাশিয়াম লেভেল এগুলি ঠিক করলে দেখা গেল চুলকানো কমবে। বা ড্রাই স্কিন, তাকে নর্মাল নারিকেল তেল দিলে, সরষের তেল দিলে মানে সরাসরি চুলকানির কোনো ওষুধ আছে ব্যাপারটা এরকম না। এটাকে উপসর্গ যে কারণে হয় সেটা, যেমন স্কেবিস, তার চুলকানো কমান যাবে না যতই আমরা দিই, যতর মধ্যে সার্কোপ্রিস স্কেবি মাইটটা না মারা যায় সে চুলকাবেই। আমরা ইন্টেস্টামেন্ট দিই, স্টেরয়েড দিই, মলম দিয়ে যাবে না, তখন ওই সার্কোপ্রিস মাইটটাকে আমার মারতে হবে অ্যান্টিস্কেবিটিক দিয়ে। ফাঙ্গাস চুলকাবে, ওই ফাঙ্গাসের ওষুধ দিয়ে ফাঙ্গাসটাকে মারতে হবে, তখন চুলকানো কমবে। স্যার আমি আসবো বা ডাক্তার সিলভি আপনার কাছে জানতে চাই যে এই যে স্যার অনেকগুলো রোগের কথা বললেন, ফিচার আসলে চুলকানি, কিন্তু সেক্ষেত্রে আপনারা কি হিস্ট্রি নিয়েই বলে দিতে পারেন নাকি এগুলোর পরীক্ষা নিরীক্ষা করে আপনারা নিশ্চিত হন? এটা তো ডিপেন্ড করে। প্রথমে তো স্যার যেভাবে বললেন যে যেগুলো রাতে চুলকাবে, কিছু কিছু আছে চুলকাতে রক্ত না বের হওয়া পর্যন্ত শান্তি হবে না, সেই ধরনের। তারপর সোরিয়াসিসের প্রথমে স্যার বললেন যে প্রথমে কিন্তু চুলকাবে না, কিন্তু যত ড্রাই হবে, যত শীত পড়বে তত চুলকাবে। অ্যাটোপিক ডার্মাটাইটিস, বাচ্চাকে দেখে দূর থেকে বোঝা যাবে, এই ধরনের কিছু কিছু তো দেখে বোঝা যাবে, কিছু শুনে বোঝা যাবে। আর এছাড়া কিছু ইনভেস্টিগেশন তো করতেই হয়, আমাদের স্কিন বায়োপসি করতে হয়, চামড়াটা কেটে আমরা খুবই অল্প সামান্য চামড়া কাটা শুনলেই মানুষ ভয় পায় যে অনেকখানি, ব্যাপারটা সেটা না, খুব অল্প করে টাইনি আমাদের চামড়া কেটে আমরা এটা একটা হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা করি। এটা এরকম কত ধরনের পরীক্ষা আছে মানে শুধুমাত্র চুলকানি বা এই ধরনের সমস্যাগুলো বের করার ক্ষেত্রে? মানে আমি জাস্ট ধারণা নেওয়ার জন্য। বায়োপসির ক্ষেত্রে তো স্কিন বায়োপসি নতুন একটা টেস্ট এসেছে এখন, ডার্মোস্কোপি, যেটা আমরা একটা মাইক্রোস্কোপের মতো দেখে আমরা স্যার এরকম দেখে ওটা ম্যাগনিফাই করে একটা মেশিনের মাধ্যমে এটা স্কিনের দুইটা লেয়ার পর্যন্ত দেখা যায়। আচ্ছা, এই যন্ত্রটা খুবই নতুন, যেটাকে ডার্মোস্কোপি বলা হয়। আগে আমি যে বায়োপসি করতাম আমার ক্লিনিকে, এখন 80% বায়োপসি আর করি না। বায়োপসির চার্জ অনেক বেশি, 8-9 হাজার, আর ডার্মোস্কোপি 1-2-3 হাজারের মধ্যে হয়ে যায়। এবং এটা একটা নতুন যন্ত্র, এটা স্কিনের ভিতরে দেখা যায় কীরকম যন্ত্রটা। এই ডার্মোস্কোপির উপরে একটা কনফারেন্স ছিল, এখানে কন্ট্রোভার্সি সেমিনার বলে, তো ওখানে 9 জন আমরা বিচারক ছিলাম। তো অনেকে বলে যে এটা কেমন কথা, স্কিনে লাগাইলে রোগ বুঝবেন, এটা সম্ভব না। তখন আমি একটা ছোট্ট কথা বলছিলাম যে আজকে যদি আমরা একটা এমআরআই অথবা একটা সিটি স্ক্যান, পেট স্ক্যান করে ব্রেইনের ভিতরে ছোট্ট টাইনি একটা মোটর দানাকে ক্যান্সার ধরতে পারে এবং একটা টিউমার ধরতে পারে, তাইলে কেন স্কিনে এটা করা যাবে না? And that was very accepted একটা। কিন্তু এটা কি পৃথিবীতেই অনেক পরে আবিষ্কার হয়েছে? পৃথিবীতে আবিষ্কার হয়েছে, আমাদের বাংলাদেশে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? বাংলাদেশে এটা অ্যাকচুয়ালি আমরা সরকারিতে এখনো বোধহয় এটা 2-1টা সেন্টারেই এটা কমার্শিয়ালি করা হচ্ছে, আর অনেকের কাছেই থাকে, নিজে দেখেও বোঝা যায়। আর প্রিন্ট করে রিপোর্ট দেওয়া হয়, 2-1টা সেন্টার বাংলাদেশে শুরু হয়েছে। এটা আস্তে আস্তে বাড়বে, কারণ আমাদের দেশে গত 30 বছর আগে লেজার সেন্টার ছিল 1-2টা, এখন পাড়ায় লেজার সেন্টার বাড়বে। আমরা স্যার 19 থেকে শুরু করেছি, 2019 থেকে আমরা এই যে এই প্রিন্টেড এটা শুরু করেছি। তো এখন তো বাড়ছে, এখন সবার কাছে মানে মোরালেস অনেকের কাছেই আছে। আচ্ছা, আমি এখন একটু ডাক্তার সিলভি আপনার কাছে চিকিৎসার প্রসঙ্গে আসতে চাই যে এই রোগগুলোর ক্ষেত্রে মানে একই ধরনের কাছাকাছি রোগগুলো ভালো হতে চায় না, সে তার কারণটা কি আসলে রোগীরা নিয়মকানুন মানতে চায় না, এটি কারণ, নাকি মানে আসলে কোথায় সমস্যা কোথায়, বা এখানে অপচিকিৎসা কত ধরনের হতে পারে? অপচিকিৎসা তো গেছে, অপচিকিৎসা নিয়ে তারপর তো ওনারা আমাদের কাছে আসেন, আমরা অপচিকিৎসা নিয়ে এখানে অপচিকিৎসার এরিয়াটা কোথায়? এই যে চুলকানি বা আপনার যে নামগুলো আসলে আপনারা বললেন, এখানে অপচিকিৎসা কত ধরনের হয়? এখানেও কি আসলে এই যে ওষুধগুলো কেনা, ভুল জায়গায় যাওয়া, এগুলো হয়ে থাকে? হ্যাঁ, তা তো অবশ্যই হয়ে থাকে। ওই যে যেটা প্রথমে পাশের বাসা থেকে শুনলেন, তারপরে দোকানদারের কাছ থেকে নিয়ে আসেন, সব ক্ষেত্রে আসলে হয়। হ্যাঁ, সব ক্ষেত্রেই। এক্সিমার ক্ষেত্রে ফাঙ্গাসের ওষুধ দিলেন, ফাঙ্গাসের ক্ষেত্রে স্টেরয়েড দিলেন, যেটা স্যার বললেন। স্টেরয়েড যেরকম লাইফ থ্রেটেনিং, সেরকম লাইফ সেভিং ওষুধ। প্রথমেই স্যার যেভাবে আগে বললেন যে প্রথমে ভালো হয়ে যাবে, কিন্তু তারপরে আলটিমেটলি কিন্তু এটা ভালো হওয়া না। হ্যাঁ, তো এইটা নিয়েই তো তারপর আসে। আপনাদের গাইডলাইন বা ট্রিটমেন্ট কত দিনের, কেমন ডিউরেশন, মানে এটা সম্পূর্ণ ভালো হয় কিনা? এটা তো ডিপেন্ড করে, ধরেন সিভিয়ারিটির উপর। কেউ অল্প নিয়ে আসলে তাকে আমরা 1 মাস 2 মাসের মধ্যে ভালো করার চেষ্টা করি, বা হয় হয়তো, কিন্তু এখন পেশেন্টকে 1 মাস পরে আসতে বলি, 2 মাস পরে আসতে বলি, 3 মাস পরে। কিছুদিন তো ওই স্যার বললেন যেটা 15 দিনে ভালো হবে, সেটা 2 মাস 4 মাস 6 মাস 1 বছরও লাগতে পারে, বছরও লাগে। এখন ফাঙ্গাসটা এমনভাবে, ফাঙ্গাল ইনফেকশনটা এমনভাবে আউটব্রেক করেছে, 2 বছরও লেগে যায় অনেক সময় ভালো করতে। কিন্তু এখন এতদিন পর্যন্ত রোগীর ধৈর্য থাকে কিনা যে দিনে 2 বেলা করে আমি ওষুধ ব্যবহার করব, 2টা করে ওষুধ খাবো। তারপর ফিনান্সিয়াল ব্যাপারও আছে, যেহেতু হ্যাঁ যতদিন যত জিনিসটা এগ্রেসিভ হবে ওষুধের দামটা বাড়বে, এটা তো হবেই। এছাড়া শারীরিক পেইনও বাড়বে। হ্যাঁ, পেইন বাড়বে। এই জন্য এটা একটা সমস্যা হয়ে যায়। আদারওয়াইজ মোটামুটি যদি রোগীরা মেনটেন করতে পারেন, ভালো করা যায়।
ধন্যবাদ স্যার, এখানে কোনো কিছু যোগ করতে চান? এটা হলো যে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে রোগ ভালো হওয়ার কথাটা যে আসছে, অ্যাকচুয়ালি চর্মরোগ ভালো হয় না একটা প্রবাদ প্রচলিত আছে, কিন্তু আমি আমার প্র্যাকটিস জীবনে দেখি, বা আমি তো প্রায় 50 বছর ডাক্তারি করি, 40 বছর চর্মরোগ করি, তো দেখা যাচ্ছে যে 80 to 90% চর্মরোগ কিন্তু ভালো হয়ে যায়। এখন ভালো মানে অনেকে বলে আর জীবনে হবে না, তখন আমি বলি না, চর্মরোগ ভালো, ডায়াবেটিস ওষুধ খেতে হয়, ব্লাড প্রেশার ওষুধ খেতে, চর্মরোগকে ওষুধ খেতে হবে। দেখা গেল একটা চর্মরোগ, একটা মানুষের একজিমা ভালো, একদম ভালো, 10 বছর পরে হইতে পারে, যেমন জ্বর আজকে হলে আগামী বছর হইতে পারে, একটা মানুষের টাইফয়েড একবার, যে কোনো রোগ আবার হইতে পারে। তবে চর্মরোগের কন্ট্রোল বা কিওর 90% ভালো হয়, কারণ যদি ঠিক মতো সময় মতো ডায়াগনোসিস করা যায়, ঠিক মতো ওষুধ দেয়, আর রোগী যদি কোঅপারেট করে। একটা কারণ হয় ফেইলিওর অফ ট্রিটমেন্ট। ফেইলিওর অফ ট্রিটমেন্টের একটা কারণ হলো অনেক সময় রোগীরা করে কি 7 দিন ওষুধ খাওয়ার পর ভালো আর খায় না, তখন রেসিস্ট্যান্ট ডেভেলপ করে। মানে এটা এই চর্মরোগের ক্ষেত্রে ঘটনাটি বেশি ঘটে, ঘটনা অনেক বেশি ঘটে, এটা তো দেখা যায় বেশি ঘটে। এখন একটা মানুষের লিভারের অ্যাবসেস দেখবে না, হার্টের ব্লক হয়েছে দেখবে না, চর্ম ওষুধ দেখতেছে, অত ভালো ওষুধ খাচ্ছে না, ডাক্তার বলে খালি করে যেতে বলে, এই একটা জিনিস। তো চর্মরোগ ধৈর্য সহকারে চিকিৎসা করতে হবে, এবং চিকিৎসার সময় মতো এমন একটা ট্রিটমেন্ট ফেলিওরের কারণে একটা রোগীরা মার্কেটিং করে। মার্কেটিং মানে একটা রোগের জন্য একটা রোগী 10 জন ডাক্তার দেখায়, তখন হয় কি বিভিন্ন ট্রিটমেন্টের কারণে রোগটা জটিল আকার ধারণ। স্যার আমি আসবো, আমরা আরো একটু ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আবারও। অধ্যাপক কবির চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে সোরিয়াসিস নিয়ে যে কথা আমরা যুগ যুগ ধরে শুনে আসছি, যে এটি কন্ট্রোলে রাখতে হয়, সম্পূর্ণরূপে ভালো হয় না, মানে এটির কোনো আশার কোনো খবর কি নতুনভাবে কিছু আছে নাকি সেই আগের গল্পে আমরা শুনবো? আচ্ছা, সোরিয়াসিস হলো এখন চর্মরোগের মধ্যে সবচেয়ে বেশি বিস্তৃত রোগ সারা পৃথিবীতে, অনেক বেশি। বাংলাদেশের জনসংখ্যার চেয়ে বেশি লিস্টেড চর্মরোগ আছে এই সোরিয়াসিস পৃথিবীতে, তত অনেক বেশি। এখন এটা নিয়ে অনেক, এটার প্রথম যুগে টার দেওয়া হইতো, তারপরে আসলো স্টেরয়েড, তারপর আসলো ভেসিলিন, তারপর আসলো মেথোট্রেক্সি, একে 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 বিভিন্ন দশক করে এখন আমাদের এই দশকে যেটা আসছে বায়োলজিক্স বলা হয়। বায়োলজিক্সের আবার বিভিন্ন রকম প্রকারভেদ, বিভিন্ন, যেমন আমরা আমাদের দেশে কসেন্ট্রিক্স নামের বায়োলজিক্স আমরা এখন দেই। তো বায়োলজিক্স হলো সোরিয়াসিসের লেটেস্ট চিকিৎসা, এবং বলা হয় যে এখন যদি কেউ এফোর্ড, এটা সবচেয়ে দামি, কারণ এটা জৈব পদার্থ তৈরি হয়, মানুষের শরীর থেকে তৈরি হয় জীবাণু, এটা অনেক দামি একটা ওষুধ। তো এখন লেটেস্ট যে খবর যেটা আপনি জানতে চাচ্ছেন, যে সোরিয়াসিস বায়োলজি ইজ দি লেটেস্ট এন্ড দি বেস্ট ট্রিটমেন্ট। এটা হয় মানে ভালো হয়ে যায় একবারে? আচ্ছা, এটা একটা ইঞ্জেকশন দেওয়া হয়, মাসে মাসে দেওয়া হয়, ইঞ্জেকশন দেওয়ার পর একদম ভালো। তো কতদিন ইঞ্জেকশন দিবে? রিসার্চ করা হয়েছে 5 বছর পর্যন্ত ইঞ্জেকশন দিয়ে, কিন্তু না দিয়ে না, রোগটা ভালো থাকে। তবে সোরিয়াসিস আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি, একদম ভালো হয়ে গেল। সাপোজ একটা মেথোট্রেক্সি, যারা সবচেয়ে পুরনো ওষুধ আমরা দিই, ভালো হইলো, ভালো হওয়ার পরে 10 বছর, আমার এমনও রোগী আছে যে 60 বছর বয়সে ওনাকে আমি দেখছি, 94 বছর বয়সে উনি আমার কাছে আসছেন, ওনার আর এই 30 বছর আর চর্মরোগ ছিল না, এইরকম এই সোরিয়াসিস ছিল না, তারপরে একটু একটু দেখা দেয়। মানে এটা 20 বছর 30 বছর বিনা চিকিৎসা। লাস্ট যে আপডেট যেটা বললেন, মানে সেই ট্রিটমেন্টের সুবিধাটা আসলে কি? এটা কি একেবারেই ভালো হয়ে যাওয়ার কোনো পদ্ধতি আছে? সেটা কম, ওর শরীরে ইনফেকশন না থাকলে এটা সে খেতে দিতে পারবে, এর কোনো মুখের খাওয়ার ওষুধ নাই, কারণ বায়োলজিক্সের মলিকুলার ওয়েট বেশি বলে এটা অ্যাবজর্ব হয় না গাটে, এই জন্য ইঞ্জেকশন দিতে হয়। এটা হলো খুব ভালো থাকে, এবং এটাতে বলে পাসি লেভেল, আমরা যেটা বলি একটা হিসাব আছে ইয়ার সোরিয়াসিস, এটা 100% 80-90% ভালো থাকে বায়োলজিক্স দিয়ে। ধন্যবাদ। এটা অনলি দামটাই হলো সমস্যা, আর কোনো সমস্যা হ্যাঁ, অনেকে এফোর্ড করতে পারে না। ধন্যবাদ। ডাক্তার সিলভি, আপনার কাছে জানবো যে যে রং ফর্সাকারী ক্রিমের কথা বলছি, বা এমনি প্রসাধনীর কথা যে আমরা বলছি, এর অনেক ক্ষতিকর প্রভাব নিয়ে আমরা প্রায়ই আসলে আলোচনা করি, কিন্তু মানুষ আসলে কোনটার উপর ট্রাস্ট করবে বা কোনটা মাখবে? এমনিও তো মানুষের মনে হতে পারে যে শীত আসলো আমি একটু ত্বকের যত্নের ক্ষেত্রে একটা প্রসাধনী আসলে মাখতে পারি, মানে এটি কি বোঝার কোনো কারণ আছে যে আমি কি উপাদান আছে বা না আছে, মানে সাধারণ মানুষ আসলে কি দেখে কিনবে? যে ক্রিমটায় যে প্রসাধনীটায় বলা হবে যে আমার রং ফর্সা করবে, 3-4 শেড আমার রংটা ব্রাইট করে দিবে, স্কিনটাকে গ্লাস স্কিন করে দিবে, সেটাকে অ্যাভয়েড করতে। প্রথমত এখন শীতের সময় একটা ময়শ্চারাইজার লাগবে সবার। স্কিন ড্রাই হবে যেহেতু সবারই, যাদের স্কিন অয়েলি তাদেরও হবে, যাদের স্কিন ড্রাই তাদেরও হবে, তো নর্মাল ময়শ্চারাইজার পর্যন্ত ব্যবহার করতে পারে। তারপর যদি মনে করে যে না আমার স্কিনের এখন কিছু বেটারমেন্ট দরকার, তাহলে আমার মনে হয় যে ডাক্তারের পরামর্শটা নিয়েই করা উচিত, এটা আমার কাছে মনে হয়। কিন্তু আমরা সাধারণত যেটা দেখি যে
একটি হয়তো বডি লোশন কেনা হয়েছে, সেটি ওই সাধারণ মানুষ শরীরে মাখছেন, মুখে মাখছেন, আবার মানে বিজ্ঞাপনে যেটা ভালো লাগে সেটাই হয়তো কিনে সেটা নিয়ে আসছেন। মানে মাখছেন। সেখানে আসলে মানুষের কি সতর্কতা দরকার সেটি ওই বলছি। ওই যে ফর্সাকারী যে যেখানেই মানে সব বলা কিন্তু হবে ফর্সাকারী কিন্তু সব ক্লাসের মানুষ কিন্তু কেনে না। মানে এটি একটি ক্লাস আছে যারা মনে করে আমি ফর্সা হয়ে যাব, কিন্তু একটি শিক্ষিত মানুষ কিন্তু এই টোপ আসলে গেলে না। সেক্ষেত্রে মানে আমি স্যারের কাছে আসলে জানতে চাই যে কেনে না কেনে আপনি বুঝতে পারছেন না, অনেক শিক্ষিত লোকজন কেনে। ইয়াং মেয়েরা যারা পড়ালেখা করছে, যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, এরকম মেয়েরা আসছে ফর্সাকারী ক্রিম, গ্লাস স্কিনের ক্রিম এসব মেখে কিন্তু আসছে। কিন্তু স্যার এমনি পরামর্শ মানে আমি আসলে কোনটা নিব, আমি ব্লাইন্ড, আমি জানি না, আমি হয়তো ওই চটকদার বিজ্ঞাপনও আসলে দেখি না, আমি কি করব স্যার? এটা আবহাওয়া অনুসারে যদি স্কিনটা তার ড্রাই থাকে তখন একটা যেটা লাগাইলে পরে ক্রিমটা একটু তেল হবে সেইটা লাগাবে। যেমন ওই গায়ে লেখা থাকে বিভিন্ন প্রসাধনী যেগুলি বাজারে বিক্রি হয়, সাধারণ প্রসাধনী, এটা লাইটেনিং, হোয়াইটেনিং, ব্রাইটেনিং, এছাড়া আমি সবসময় লাইটেনিং, ব্রাইটেনিং, হোয়াইটেনিং মানে এক্সট্রা যা কিছু মানে বলা হচ্ছে ওটি বাদ দিয়ে আসলে ওইটা বাদ দিয়ে এই আবহাওয়া অনুসারে স্কিনের ধরন অনুসারে ব্যবহার করতে, হাতে একটা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারে। শিশুদের লোশন বড়দেরকে ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করা হয়। আমি মানে ডিগ্রিধারী চিকিৎসকদেরকে দেখেছি, এটির আসলে কারণ কি, কেন বলা হয়? আচ্ছা, আমি যেটা বলি, যে অনেকেই বলে যে আমরা এই যে শিশুদেরটা আমরা ব্যবহার করি, না, শিশু যে বোতলে দুধ খায় তা তো আপনার পেট ভরবে না, সেই রকম বাচ্চাটা আপনার লাগালে কাজ হবে না। ওইটার উপাদান এমনভাবে দেওয়া হয়েছে এত কম, এটা শুধু শিশুর ত্বকের জন্যই উপযোগী, আপনার ত্বকের জন্য না। অতএব শিশুরটা বড়রা ব্যবহার করবে না, আর এই বড়দেরটা শিশুরা ব্যবহার করবে না। আমি যে এক্সাম্পলটা দিলাম ওই রকম। তো এই জন্য ব্যবহার করার ব্যাপারে উনি জানবেন, ওনার স্কিনের ধরন অনুসারে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। কিন্তু ওই যে কথাটা এই যে ডক্টর সিলভিয়া বললেন, যে কথাটা যে লাইটেনিং, হোয়াইটেনিং, ব্রাইটেনিং অ্যাডভার্টাইজমেন্টে বলে এইগুলি, আর যে কৌটার মধ্যে শুধু নাম লেখা আছে যে এটা রং ফর্সা কিছু লেখা নাই, ওইটা ব্যবহার করা যাবে না, যার মধ্যে ইনগ্রেডিয়েন্ট লেখা নাই। আইন হইল যে কোনো কসমেটিক কোম্পানি বাজারে ছাড়তে হলে তার ইনগ্রেডিয়েন্ট লিখতে হবে, এটা কিন্তু কসমেটিক রুল তার দুনিয়াতে। কিন্তু স্যার এই যে লেখা হয়, আপনি জানেন যে বিএসটিআই বা অন্যান্য যে প্রোডাক্ট আসছে কসমেটিক্সের ক্ষেত্রে একটি অসুবিধা হচ্ছে যে এটি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সব ক্ষেত্রে অনুমতি নেওয়া লাগে না, অনুমোদন লাগে না, বিএসটিআই করছে, বা এগুলোরও আমরা অনেক ধরনের কিন্তু ম্যাল প্র্যাকটিস আসলে আমরা দেখি। বিএসটিআই এর অনুমোদন থাকলেই বা ইনগ্রেডিয়েন্ট লেখা থাকলেই কি আমি বিশ্বাস করতে পারি? আমার কি চিকিৎসকের কাছে যাওয়া উচিত না আমার সমস্যা হলে, বা মানে অন্তত পরামর্শ নেওয়ার জন্য? আমি সেটি জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি বলা হয় যে কোনো কসমেটিক ডার্মাটোলজির একদম স্কিনের বিশেষজ্ঞের কাছে পরামর্শ করে দেওয়া উচিত, এটা সবসময় বলা হয়। বড় বড় কোম্পানি লেখা থাকে ডার্মাটোলজিক্যালি টেস্টেড, মানে ওনাদের নিজস্ব যে চর্মরোগ ডাক্তারের কাছ থেকে ওরা এটাকে টেস্ট করছে, কিছু রিসার্চ করা হয়েছে, তারপরে বাজারে ছাড়ছে। তো আমি মনে করি আমাদের সেরকম রিসার্চ লেভেল নাই। তো আমি সবাইকে বলি যে আপনারা যে কোনো কিছু লাগানোর আগে একজন ডাক্তার সাহেবকে বলবেন যে আমার স্কিনটা এরকম, আমি এটা লাগাবো কিনা বা কী লাগাবো। অনেকে বলে, অনেকে কিন্তু আসে, কারণ এটা হলো ডার্মাটোলজি, এই যে সায়েন্স, এটা হলো আমাদের বায়োলজিক্যাল সায়েন্স অফ হিউম্যান স্কিন। তো কিছু না, সে রোগ নাই, কিন্তু বলে আমি কোন ক্রিমটা লাগাবো, এইটা কিন্তু অনেকে এই জন্য আসে। তখন আমরা বলি আমরা স্কিনের ধরনটা দেখি, অয়েলি কিনা, আমাদের টেস্ট করার পদ্ধতি আছে, অয়েলি স্কিন না মিক্স স্কিন নাকি নর্মাল স্কিন দেখে আমরা বলি এটা লাগান। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি, শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক কবির চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে যত সিনিয়র চিকিৎসকের কাছে সাধারণত রোগীরা যেয়ে থাকে, যার প্রতি আস্থা আছে, কিন্তু একটি কথা শোনা যায় যে যেই কসমেটিক্সগুলো দেওয়া হয় সেটি অনেক বেশি দাম, মানে অ্যাফোর্ড করতে পারে না, বা মানে সমানভাবে সব জায়গাতে অ্যাভেলেবল না। মানে এই অভিযোগটা আসলে কেন স্যার? মানে এটার ব্যাপারে আপনার? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট কথা। এখন কসমেটিক খুব এক্সপেন্সিভ। জি, পৃথিবীতে আগে সবচেয়ে ব্যবসা ছিল অস্ত্র, তারপর ছিল অ্যাপারেলস, গার্মেন্টস। এখন কিন্তু অস্ত্রের পরেই ফেস কসমেটিক্স। আচ্ছা, এটা দ্বিতীয় স্থান অধিকার করছে পৃথিবীতে। কারণ ফেস কসমেটিক এত দামি। আমি একবার সিঙ্গাপুরে একটা দোকানে কসমেটিক ও আমাকে দেখাইলো যে কসমেটিক লাগাইলাম যে খুব সুন্দর আরাম। তো দাম জিজ্ঞেস করলাম, বলে যে এটা $1000। এটা আজকে 30 বছর আগে। তো এরকম $5000 কসমেটিক্স আছে। অতএব ফেস কসমেটিক্স ভেরি এক্সপেন্সিভ। এখন প্রশ্ন হইল পাওয়া যায় না মানে
এখন আমার কাছে একটা রোগী আসলো, আমি যে কসমেটিকগুলি জানি বাজারে আছে ভালো লিখতেছি, এখন এই কসমেটিক যদি এখন আমি বসি পান্তপথে, এখন দেখা গেল যে হাট খোলায় ওই ফার্মেসিটা রাখেন বিক্রি হবে। এই জন্য বলা হয় আশেপাশে ছাড়া পাওয়া যায় না, মানে একটু ওই selective আর কি। ডাক্তার তো আর এটা তৈরি করে না, ওই ফার্মাসিস্ট তো তৈরি করে না, যে এলাকায় যে ডাক্তার থাকে যে ওষুধ লেখে এটাই ওই এলাকায় বেশি পাওয়া যায়। তো এই জন্য বলে যে আপনার ওষুধ তো আমি কোথায় পাইলে না, বলে আমি সেই মনপুরা দ্বীপের মতো ওষুধ নাই, তো আমি মনপুরা দ্বীপে কি করে পাবেন, মনপুরা ডাক্তার তো এটা জানে না, অতএব বা ওখানে নাই। এটা এই জন্যই এটা একটা বদনাম প্রচলিত আছে, আমাকেও বলে যে ওষুধ পাওয়া যায় না। আমি ইভেন এই বাংলাদেশি কোম্পানির ওষুধও অনেক সময়, কারণ সব জায়গায় ওই এলাকা, আমি যখন অনেক সময় সিলেটে গিয়ে দেখলাম, আমি যখন ডাক্তারি শুরু করলাম ওষুধ চিনি না, যেসব কোম্পানি ওখানে পাওয়া যায় এটা ঢাকায় নাই, কারণ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। স্যার ধন্যবাদ। ডাক্তার সিলভে, আমি আপনার কাছে জানতে চাই যে কোনো মানুষ যদি মনে করে যে আমি কিছুই মাখবো না, যেমন আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে যে আমি কোনো প্রসাধনীর মধ্যেও নাই, আমার ময়শ্চারাইজারও লাগছে না, মানে অন্তত জীবনযাপনের পরিবর্তন বা কেমনভাবে চললে মানে এমনিও চলতে পারে একটি মানুষ, মানে আমি আপনার কাছে জানতে চাই, নাকি আমার আসলে প্রসাধনীর মধ্যে দিয়ে যেতেই হবে, ডাক্তারের কাছে আসতেই হবে, ব্যাপারটা তো আসলে এরকমও না। তা কেন? প্রথমে আমি বলিনি, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যেটা স্যারেরও পারমিশন নিয়ে আমি বলতে চাচ্ছি, যে প্রথমেই আপনাকে বুঝতে হবে, এটা আপনার টপিকে না, আমি আমার টপিকে বলছি, যে আমার স্কিনে যখন, আমি স্কিনের ডাক্তার, আমি স্কিন সম্বন্ধে বলছি, আমার স্কিনে যখন একটা কিছু হয়েছে, হোয়াট এভার, এটা দাগ, কোনো একটা চুলকানি, যে কোনো কিছু, আমাকে প্রথমে বুঝতে হবে এটা একটা অসুখ, এটা একটা ডিজিজ। তো অসুখ যখন হবে আমি কোথায় যাব? অবশ্যই ডাক্তারের কাছে যাব। এই আমি খুব বলছি, এই সচেতনতাটা প্রথমে আমাদের জনগণের মধ্যে আনতে হবে, যে ডিজিজের জন্য আমি যাব ডাক্তারের কাছে, আমি এদিক ওদিক ঘোরাঘুরি করব না। তারপরে ডাক্তার এসে সেই অনুযায়ী আপনি আপনার এফোর্ডেবিলিটির উপর আপনি নেবেন, আপনাকে নিতেই হবে এমন কোনো কথা নেই। যার রোগ হয়নি, এরপরে যার রোগ হয়নি, এরপরে আসি আপনার ক্ষেত্রে, আপনাকে নিতেই হবে এমন কোনো কথা নেই। আপনার যদি কোনো সমস্যা না হয় আপনি কিছুই ব্যবহার করবেন না, তবে যেটা করবেন, প্রপার ফুড ডায়েট মেনটেন করবেন, সুষম খাবার খাবেন, মৌসুমী ফলমূল খাবেন। মৌসুমী ফলমূলের সাথে কিন্তু আমাদের রোগের সবকিছু নিয়ন্ত্রণের একটা নিয়ম আছে, সেই দেশে কিন্তু এটা প্রযোজ্য, সেই জন্য প্রযোজ্য। তো এটা একটা, আপনি ঘুমটা, প্রপার স্লিপটা মেনটেন করবেন। যদি আপনি আপনার লাইফস্টাইলটা ঠিক মতো হয়, অবশ্যই আপনার কোনো কিছুর প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। স্যার আমি খুব সংক্ষেপে জানতে চাই যে ছোটদের চর্মরোগ কি অনেক বেশি বাড়ছে কিনা, বা মানে তারা নতুন করে কোনো ঝুঁকিতে পড়েছে কিনা, এবং একই সঙ্গে খুব সংক্ষেপে জানতে চাই যে কোভিড পরবর্তী যে নানা ধরনের এফেক্ট হয়েছে, তার মধ্যে চর্মরোগও আছে, সেগুলো কোনগুলো স্যার? এই যে ছোটদের চর্মরোগটা খুবই বাড়ছে, তার কারণ হলো অ্যাটোপিক একজিমা, অ্যাটোপিক অ্যালার্জি বেড়ে যাচ্ছে বিকজ অফ দি পলিউশন, এক নাম্বার। 2 নম্বর হইল যে এই জেনেটিক এই রোগটা, হয়তো একজন বা 2টা বাচ্চা 5টা বাচ্চা তার অ্যাটোপিক অ্যালার্জি ছিল, তাদের বাচ্চার সংখ্যা বাড়ছে, এই জন্য এটা বাড়তেছে। যেমন দেখা যাচ্ছে ইউরোপে সবচেয়ে বেশি অ্যাটোপিক অ্যালার্জি, বিকজ ওখানে একটা হে ডাস্ট, হে ফিভার বা এই ধরনের, আমাদের দেশে যেমন ওই ফুলের রেণু, এই কারণে এটা বাড়ে, ধুলাবালি থেকে বাড়ে, এই শিশুদের এটা অনেক বাড়তেছে চর্মরোগটা ইদানিং, এটা আমরা দেখতেছি যে এটা অনেক বাড়ে। এবং তাদেরকে যদি ঠিকমতো যে সুষম খাওয়ার, যেটা ডক্টর সিলভিয়া চৌধুরী বললো, যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মানে লাইফস্টাইলটা ঠিক থাকতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে পূর্ণ 2 বছর যেন মায়ের বুকের দুধটাও যেন নিশ্চিত, একদম দুধ, যে অনেকে দুধ ছেড়া 2 বছর আগে ছেড়ে দিচ্ছে, বিকল্প দুধ খাওয়াচ্ছে, মায়ের দুধের চেয়ে বড় পুষ্টি পৃথিবীতে নাই। এটা অনেক কোভিডের সাথে সম্পৃক্ত যে রোগগুলো, মানে সেটি কি হচ্ছে বা সেগুলো ট্রিটমেন্ট কি হতে পারে স্যার? কোভিড পরবর্তী যে ফিচার, কোভিড পরবর্তী দেখা গেল কোভিড আসার পরে একটা পেজ খোলা হয়েছিল আমেরিকান একাডেমি, ওরা মাঝে মাঝে জানতে চাইতো যে কি তুমি কয়টা রোগ দেখলা, এই যে কোভিডের পরে রেস্ট, কোভিডের পরে অনেক ধরনের রেস্ট দেখা গেল, যে দেখা গেল হাতের রেস্ট, পায়ের রেস্ট, এটা আমরা আগে দেখি নাই। এই কোভিডের রেস্ট কিন্তু অনেক কোভিডের পথে চর্মরোগটা বেড়ে গেছে। ইদানিং আমরা দেখি জটিল কিনা স্যার, নাকি এগুলো ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যায়? না, জটিল না। যেমন আজকাল দেখতেছি লং কোভিড, এটাকে বলা হয় সাইড এফেক্ট। কত আগে কোভিড চলে গেছে, এখন অনেকে আসে আমার সোরিয়াসিস, কোভিড ভ্যাকসিন দেওয়ার পরে বেড়েছে, এখন খালি বাড়তেছে। কারণ কোভিড ভ্যাকসিনটা কি? এটা কোভিডের জার্ম, ইট ইজ এ ভাইরাস। তো ওইটা কোভিড হওয়া আর কোভিডের ভাইরাস দেওয়া মোটামুটি কাছাকাছি জিনিস। তো এই কারণে কোভিড পরবর্তী, ভ্যাকসিন পরবর্তী অনেক ধরনের চর্মরোগ বাড়তেছে, আর যে রোগ ছিল সেই রোগটাই তার নতুন করে দেখা যাচ্ছে, আগে ভালো হয়ে গেছিল, সরিয়েছে আবার হচ্ছে। এটা কোভিডের পরে কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। স্যার আসবো ডাক্তার সিলভি, আমি ছোট্ট করে জানতে চাই একটি ব্যক্তিগত প্রশ্ন, যে আমরা দর্শকদেরও জানাতে চাই যে এই অধ্যাপক ডাক্তার MU কবির চৌধুরীর আপনি ভাতিজি, ব্যক্তিগত প্রশ্নই আসলে
মানে এই যে আপনার চিকিৎসক হওয়া এবং একই সঙ্গে চর্মরোগ বিশেষজ্ঞ হওয়া, এটার সাথে চাচার কোনো ভূমিকা আসলে আছে কিনা? প্রথমে আই এম ব্লেসড, আমি প্রফেসর কবির চৌধুরীর ভাতিজি। জি। আর ডাক্তার হওয়া আমার আম্মার খুব ইচ্ছা ছিল, নিশ্চয়ই আমার আম্মা আমার চাচাকে দেখেছেন বলেই ইচ্ছা বটেই। ছিল, তো এই জন্য ডাক্তার হয়েছি। আর চাচা কখনো কিছু চাপিয়ে দেননি। আমি যখন চাচাকে জানতে চেয়েছি যে আমি কি আসবো কিনা, তো উনি বললেন তুমি কি মনে করো, তোমার কি ভালো লাগে। তো আমি দেখলাম যে না, আমি ইমার্জেন্সিটা পছন্দ করতাম না, বা গাইনিটা আমি অত পছন্দ করতাম না, যে কারণে এদিকে এসেছি। সার্জারি অথবা স্কিনের একটা ইচ্ছা ছিল, তো এইভাবে স্কিনে আসার। চাচা তো চাচাই মহিরু বটবৃক্ষ। আর বোধহয় আপনাদের প্রথম প্রোগ্রাম কেমন লাগছে? ভীষণ ভালো, একসঙ্গে বোধহয়, ভীষণ আমি ভালো। জানি না। ভীষণ ভালো। আমার ভালো লাগছে, আমার পরের জেনারেশন, Thank আমরা you. এত টিভি প্রোগ্রাম করি, হ্যাঁ, আর হ্যাঁ। এবার আমার ভাতিজির সঙ্গে একসঙ্গে প্রোগ্রাম করছেন আর করতেছি। কি। আর যে জিনিসটা প্রশ্ন আসছিল যে জি, স্যার। অ্যাকচুয়ালি আমেরিকাতে প্রথমে এটা শুরু হয়, এটাকে বলে প্রফেশনাল মনোপলি। জি স্যার। প্রফেসর বয়েড একজন হিস্টোপ্যাথোলজিস্ট, ওনার 4 পুরুষ হিস্টোপ্যাথোলজিস্ট। ইন্ডিয়াতে প্রথম যিনি চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন গণপতি পাঞ্জা, উনি কিন্তু ভারতবর্ষের প্রথম চর্মরোগ বিশেষজ্ঞ। পরবর্তীতে ওনার ছেলে যে রঞ্জিত পাঞ্জা, উনি তারপরে ইন্দ্রজিৎ পাঞ্জা, সলিল পাঞ্জা, একটা পরিবার, এই পাঞ্জা পরিবার সবাই কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞ। বাংলাদেশের শুরু হয়েছে। স্যার, আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য Thank you. আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আমরা প্রথমে বলেছিলাম যে 4000-এর কাছাকাছি চর্মরোগ, কিন্তু এই রোগ যত মাত্রিক বা এর পরিধি যত বেশি, আমরা সেই অনুযায়ী কি চিকিৎসকের কাছে কি আসি না, আমরা নিজেরাই চেষ্টা করি ভালো করে ফেলবার। মূলত আমাদের দেশের সব থেকে বড় সমস্যা, আমরা ওষুধের দোকানের ওপর ভরসা করি, তাকেই চিকিৎসক মনে করি। তো যদি রোগ হয়, আপনি অবশ্যই হাতের নাগালে উপজেলা, জেলা সবখানে অন্তত একজন চর্মরোগ বিশেষজ্ঞ পাবেন, তার কাছে পরামর্শ নিন, নতুবা হয়তো আপনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, অর্থনৈতিকভাবে তো হবেনই। তো সেই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।